মাশাআল্লাহ, মারহাবা ইয়া হাবিবি, মারহাবা। খুশিতে পাগল হয়ে গেছে ডক্টর ইউনূসের সরকার বা বর্তমান বাংলাদেশ সরকার। সারা পৃথিবীর বাম সিস্টেমে সারা পৃথিবীকে নিজের হাতের তালুতে মুঠোবন্দী করে নিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার। জামায়াতে ইসলামীর সঙ্গে আকীদার ব্যাপক পার্থক্য সত্ত্বেও মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের তারা জামায়াতকেও এই জোটে নিতে রাজি হয়, এই সমঝোতায় নিতে রাজি হয়, কিংবা জামায়াতের সঙ্গে সমঝোতায় যুক্ত হয়। অথচ এখন আসন সমঝোতা করে উঠতে পারছে না এই জোটটি। জামাত ইসলামের নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। 11 দলীয় জোট আর 11 দল নাই, এখন 10 দল হয়েছে। একটু আগে এই 10টা দল মিটিং এ বসেছে, সেখানে জামাতের আমির শফিকুর রহমান এবং নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন, মামুনুল হক ছিলেন, কিন্তু শুধু ওই ইসলামী আন্দোলন ছিলেন না। দর্শক, নির্বাচনের প্রাক্কালে জামাতের যে জোট, 11 দলীয় জোট, সেই জোটে অস্থিরতা শুরু হয়েছে। নির্বাচনের বাকি এখন 1 মাসেরও কম সময়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের যে জোটটি সকল ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনতে গঠিত হয়েছিল, সে দলটি এখনো আসন সমঝোতায় পৌঁছতে পারেনি। অনেক দিন ধরেই টানাপোড়েনের কথা শোনা যাচ্ছিল। সকল টানাপোড়েনের অবসান ঘটিয়ে বুধবার জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের মিত্র দলগুলো, শরিক দলগুলো মিলে এই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্তভাবে প্রকাশ করবে, সেটা যখন একরকম নিশ্চিত ছিল, তখন শেষ পর্যন্ত সেই সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হয়েছে। এবং প্রথম আলো খবর দিচ্ছে যে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আসন সমঝোতার চেষ্টা করেও, মানে জামায়াতে ইসলামী যে সংখ্যক আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীরের দলকে দিতে রাজি হয়েছে, সে বিষয়ে অনেক আলাপ আলোচনা করেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। প্রথম আলো জানাচ্ছে যে মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনেক নেতা মিলে রামপুরার একটা মাদ্রাসায় যান। দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি নিয়ে অনেকে সেই মাদ্রাসায় আসেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পর সেখানে দলটির শুরা কাউন্সিলের বৈঠক হয়। বৈঠকে কেন্দ্রীয় থেকে তৃণমূলের নেতারা জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়ে কয়েকটি অসন্তুষ্টির কথা জানান এবং সেই মাদ্রাসাটিতে রাত 10:30টার দিকে গিয়েও বৈঠক চলার খবর পাওয়া যায়। তবে 8তলা ভবনের নিচতলার গেটের সামনে দলের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছিলেন, যাতে বাইরের কেউ ওপরে যেতে না পারেন, যে কারণে সংবাদ মাধ্যম বা সাংবাদিকেরা আসলে সেই ভবনে প্রবেশ করতে পারেননি বা খবর সংগ্রহ করে আনতে পারেননি। কিন্তু প্রথম আলো বলছে যে রুদ্ধদ্বার বৈঠক সন্ধ্যার পর শুরু হওয়ার পর থেকে রাত 12:15টার সময়ও অবস্থান করে দেখা গেছে যে সমঝোতা নিয়ে নিচেও আলাপ করা হচ্ছে জটলা জটলা করে এবং গভীর রাত পর্যন্ত সেই আলোচনা চলে। কিন্তু দলটি একমত হতে পারে না যে জামায়াতে ইসলামী তাদের জন্য যে এখন মাত্র 40টি আসন ছাড় দিতে চাইছে, ইসলামী আন্দোলনের অনেক নেতাই সেটা মানতে রাজি হয়নি। তবে ইসলামী আন্দোলনের নেতারা একথাও প্রথম আলোকে বলেছেন যে শুরা কাউন্সিলের বৈঠক শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বটে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ভার এখন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে আমেলার কাছে দেওয়া হয়েছে। বুধবার মজলিসে আমেলার বৈঠকে সে চেষ্টা হতে পারে, কিন্তু এটা একেবারেই নিশ্চিত যে এখন শেষ পর্যন্ত দলের আমির চরমনাই পীরের সিদ্ধান্তের ওপরেই আসন সমঝোতার বিষয়টি নির্ভর করছে। কারণ আসন সমঝোতাটা কিভাবে হয়েছে, কোন আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এ বিষয়ে জানানোর যে সংবাদ সম্মেলনটি, সেটি যখন স্থগিত হয়, তারপর আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে জামায়াতের গলার কাঁটা এখন চরমনাই, 11 দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত। এবং সেখানে তারা বলেছে যে চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে সন্তুষ্ট করতে শেষ পর্যন্ত 40-এর জায়গায় আরো 5টি আসন দিয়ে জামায়াতে ইসলামী 45টি আসন ছাড় দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, কিন্তু তারা রাজি না হয়, এমনকি এর বাইরে আরো 5 সিট উন্মুক্ত রাখতেও সম্মত হয় জামায়াত। তার মানে শেষ পর্যন্ত 50টি সিটের প্রস্তাব ছিল জামায়াতে ইসলামীর তরফে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, কিন্তু শেষ পর্যন্ত
চরমোনাই সংবাদ সম্মেলনে হাজির হতে সম্মতি দেয়নি এবং পত্রিকাটি লিখছে, আমার দেশ লিখছে, এ অবস্থায় জামায়াতের গলার কাঁটা হয়ে উঠেছে চরমোনাইয়ের দল। আমার দেশ পত্রিকা বলছে, সূত্র জানিয়েছে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে, তাই তারা আরো বেশি আসনের দাবিদার। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না। সমঝোতার সমস্যাটা এখন কিন্তু জামায়াতে ইসলামীর সাথে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গেও যে সমঝোতা ভেঙে যেতে পারে সেটাও কিন্তু প্রথম আলো খবর দিয়েছে। তারাও বলেছে জামায়াতের জোটে চরমোনাই পীর ও মামুনুল হকের থাকা অনিশ্চয়তায় আসন নিয়ে অসন্তোষ, এবং সেখানে পত্রিকাটি বলছে যে এই যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে আসা, ওয়ান বক্স পলিসি নিয়ে প্রথমে কাজ শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমোনাই পীরের নেতৃত্বে সেই আলোচনায় যুক্ত হয় বাংলাদেশ খেলাফত মজলিস, মানে মামুনুল হকের দল, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। এবং চরমোনাই পীরের দল বলছে যে ষষ্ঠ দল হিসেবে সেই এক বাক্স নীতির আলোচনায় যোগ দিয়েছিল জামায়াতে ইসলামী। এরপর জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি এরাও সমঝোতার আলোচনায় যুক্ত হয়। কিন্তু জামায়াত যে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে আসন সমঝোতায় নিয়ে এসেছে, এ বিষয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ শরিক কোনো দলের সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করে নাই। ওই আলোচনাটা তারা ওই তিন দলের সঙ্গে নিজেরা করেছে, মানে জামায়াত আলাদা করে ওই বৈঠক করেছে। এর ওপরে জামায়াতে ইসলামীর আমির যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এবং তারেক রহমান ফিরে আসার পর গুলশান কার্যালয়ে গিয়ে তারেক রহমানের তিনি যে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে তারা এই জাতীয় সরকার গঠনের পক্ষে যে আলোচনা করে এসেছেন জামায়াতে ইসলামীর আমির, সে সম্পর্কেও কোনো আলোচনা তিনি শরিক দলগুলোর সঙ্গে বা সমঝোতার ভুক্ত অন্য দলগুলোর সঙ্গে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে করে নাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এটাকেও একটা দ্বিচারিতা হিসেবে দেখছে। আমার দেশ পত্রিকা লিখছে যে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত অবস্থানের চেয়ে তাদের ভাষায় বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়, তারাও বেশি আসন দাবি করছে। তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি। শেষ পর্যন্ত দল দুটি, মানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস, জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে। এই মামুনুল হককে ঢাকায় অথবা তার পছন্দ মতো অন্য কোনো জায়গায় বিএনপির থেকে জোটভুক্ত হয়ে নির্বাচন করবার এক রকমের আহ্বান, অনুরোধ বিএনপির তরফে ছিল। মামুনুল হক সে বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বহু মাস আগে প্রথম আলোকে। কিন্তু এই এক বাক্সে সকল ইসলামপন্থীদের ভোট নিশ্চিত করবার ওই জায়গা থেকেই কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে আকিদার ব্যাপক পার্থক্য সত্ত্বেও মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের তারা জামায়াতকেও এই জোটে নিতে রাজি হয়, এই সমঝোতায় নিতে রাজি হয় কিংবা জামায়াতের সঙ্গে সমঝোতায় যুক্ত হয়। অথচ এখন আসন সমঝোতা করে উঠতে পারছে না এই জোটটি। জাতীয় নাগরিক পার্টিকে 30 আসন ছেড়ে দিয়েছে জামায়াত, এনসিপি আনুষ্ঠানিকভাবে সেই 30 আসনই মেনে নিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীর বিপদ হয়েছে যে জামায়াতে ইসলামী এই যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য প্রায় 1 ডজন আসনে তারা কোনো প্রার্থী দেয়নি এবং তাদের প্রার্থীরা সেসব আসনে কোনো মনোনয়নপত্র জমা দেয়নি। এখন এই কারণেই মানে 1 ডজন আসন যেহেতু এরই মধ্যে জামায়াত ফাঁকাই রেখেছে, কাজেই মামুনুল হকের দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জানে যে জামায়াতে ইসলামীর যেহেতু একটা ক্ষমতায় যাওয়ার এক রকমের স্বপ্ন আছে, অভিলাষ আছে, এবং জামায়াতে ইসলামী যেহেতু মনে করে যে বিএনপির সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার প্রতিদ্বন্দ্বিতাতেও তারা চরমভাবে পাল্লা দিতে পারবে, প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে, কাজেই ওই 1 ডজন আসনে জামায়াত বা জামায়াতের সমঝোতাভুক্ত কোনো প্রার্থী থাকবে না, সেটা জামায়াতের জন্য এখন একটা বড় ধরনের বিপদ সৃষ্টি করবে। সেটা মাথায় রেখেই মামুনুল হকের দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশি বার্গেনিং করতে পারছে বা দর কষাকষি করতে পারছে বলে এখন অনেক পর্যবেক্ষকরা বলছেন, এমনটা লিখছে আমার দেশ পত্রিকা।
8টি সমমনা দলের ঐক্য গড়ে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, তারা কিন্তু আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবিতে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে সেই অগাস্ট সেপ্টেম্বর মাস থেকেই রাজপথে আন্দোলন চালিয়ে আসছিল এবং তারা জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়েও অনেক দূর এগিয়েছিল। এরপর এই জোটে এসে এলডিপি, মানে অলি আহমেদের দল এলডিপি, তারপর 2024-এর আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি এবং মুজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার ফুয়াদের দল এবি পার্টি যুক্ত হওয়ার পর থেকেই এই জামায়াত জোটে ইসলামী দলগুলোর গুরুত্ব কমে আসছে, এমন একটা অনুভূতি এখন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রথম যারা জোটভুক্ত হয়েছিলেন ওয়ান বক্স পলিসি বা এক বাক্সে ভোট আনার নীতিতে উদ্বুদ্ধ হয়ে তাদের কাছে এরকম একটা অনুভূতি হচ্ছে এবং সে কারণেই তারা বিশেষভাবে জামায়াতে ইসলামী যে এই পুরো জোটের একটা নেতৃত্ব নিয়ে নিতে চাইছে, যে তারা যে জোটে আসন ভাগাভাগির সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে এবং 30টি আসন এনসিপিকে দিয়ে দিয়েছে, সেই ভাগাভাগির নেতৃত্ব নিজেরাই নিয়ে সেগুলো কোনোভাবেই মেনে নিতে পারছেন না চরমোনাই পীরের দল কিংবা মামুনুল হকের দল। সেটারই ফলশ্রুতিতে এখন সমঝোতাটা এতটা অসম্ভব হয়ে পড়েছে। বুধবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করলে দলটির মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান বলেছেন যে কারো চাপিয়ে দেওয়া বিষয়কে মেনে নিতে হবে এমন রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই করেনি এবং কেউ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে অবহেলা করে তাহলে সেটাকে তারা কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারেন না, কারণ আত্মমর্যাদাবোধ সবারই আছে। এই অবস্থায় মামুনুল হকের খেলাফত মজলিসকে 20টি পর্যন্ত আসন দিতে রাজি হয়েছে জামায়াতে ইসলামী। তবে মামুনুল হকের পক্ষ থেকেও, ওই দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা এখনো জোট কাজ করবে এবং সকলের সমঝোতায় পৌঁছতে পারবেন এমন প্রত্যাশা করছেন বটে, তবে প্রয়োজনে তারা এককভাবে নির্বাচন করতেও রাজি আছেন। জামায়াতে ইসলামীর আমির এমন অবস্থায় বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে এবং তিনি বলেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তিনি লিখেছেন, সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। এই বার্তা তিনি কি তার দলের নেতাকর্মীদের দিয়েছেন নাকি তার জোট বা সমঝোতাভুক্ত সহকর্মী বৃন্দর উদ্দেশ্যে এই কথা বলেছেন সেটা বলা মুশকিল। তবে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দু দলের নেতৃবৃন্দই বলছেন যে শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতা যা সিদ্ধান্ত নেবেন সেটাই পুরো দল মেনে নিতে প্রস্তুত এবং জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুতরফের কথাতেই পরিষ্কার যে শেষ পর্যন্ত এখন বিষয়টি নির্ভর করছে চরমোনাই পীর কতটা ছাড় দিতে প্রস্তুত রয়েছেন তার উপর। জামাত ইসলামীর নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই, তবে সবার দৃষ্টি চরমোনাইয়ের দিকে আমি জানি। দর্শক, তার আগে বলে নিই, এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোন নির্বাচনী সমঝোতা, জোট বলেন সমঝোতা বলেন হোয়াট এভার, একই কথা। যদিও আমির জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন, বাট থিং ইজ সেম। বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোন জোট কখনো গঠিত হয়নি। সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে, সব দলের, সব মতাদর্শের প্রতিনিধিত্ব আছে। ইনক্লুসিভ পলিটিক্স কত প্রকার কি 11 দলীয় জোট দেখলে বোঝা যায়। এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামাত ইসলামী, জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান, এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আল্লামা মামুনুল হক, কর্নেল অলি বীর বিক্রম, নাহিদ ইসলাম, ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু, সবাই এটা কার্যত অ্যাপ্রিসিয়েট করেছে। অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোট বৈক্য, এটা মামুনুল হক স্পষ্ট করেছেন, জোটের নেতা এই শব্দটা বলেছেন। এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলামী 179 আসনে নির্বাচন করছে, এখানে ঘোষিত হয়েছে। এখন জামাত 179, চরমোনাই 50, কেউ 30 কেউ 20, তাহলে এখানে নেতাকে, এই জোটের কোনো নেতা নেই একথা বলা জায়েজ নেই। 3 জন কোথাও গেলেও একজন
নেতা নির্বাচনকরণ, এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃতি হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই জোট যে আসলে মহা একটা ঐক্য, এই জোটের ফলে চান্দাবাজরা, ভারতপন্থীরা যে জুলাই বিরোধীরা যে ভেসে যাবে, তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে, যে কি ঘোষণা আসে। এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে, তারেক রহমান নাকি ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে, উনি কোনো আগ্রহী নেই, 300-400 লোক দেখছে। আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমির জামাতের বক্তব্য দেখেছে, এই সংবাদ সম্মেলন দেখেছে। অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর, এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ, এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণ এবং আগ্রহ, এটা দেখে স্পষ্ট হলো। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন এটা নিছক কোনো নির্বাচনী সমঝোতা বা জোট নয়, এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, মানে সংস্কারের জোট, বাংলাদেশ পন্থীদের জোট। এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগানগুলো কতটা ক্রিয়েটিভ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, মানে এটা বাংলাদেশ পন্থীদের জোট। এখানে ভাগ বাটোয়ারা যা হয়েছে, জামাত 179, এনসিপি 30, খেলাফত মামুনুল হক 20, কেউ 10, কেউ 3, চরমোনাই 50। ওভারঅল যতটুকু অনিশ্চয়তা আছে আগামীকাল কেটে যাবে। এটা ঠিক হয়েছে কিনা, বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নানান প্রশ্ন করা যায়, যে এতগুলো সিট চরমোনাইকে কেন দেওয়া হলো, এনসিপি কে কেন এতগুলো দেওয়া হলো, খেলাফত মজলিস পায় হিসাবে একটা, তাদেরকে কেন 20টা। দেখেন, এটা নতুন বাংলাদেশ, এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি, মানুষ নতুন কিছু চায়। অতীতে যারা এমপি ছিল তার 5%ও পরবর্তী সংসদে দেখবেন না, আপনি 90 থেকে 95% নতুন এমপি দেখবেন। অতএব নতুন বাংলাদেশে নতুন কিছু হবে। মামুনুল হকের প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না, পরিচিতি নেই, আরে পরিচিতি করানো হবে, চেনানো হবে, নতুন কিছু করা হবে, অসম্ভবকে সম্ভব করা হবে, মানুষ এটা গ্রহণ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বরং পুরনো বন্দোবস্তের লোক, এটা আরো সমস্যা, বেশি অভিজ্ঞ, এটা আরো সমস্যা। বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের, এজন্য বেশি পুরনো প্রার্থী, বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না, যে এদেরকে তো দেখেছি, আমরা নতুন কিছু দেখবে এবার, দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, আসলে চরমোনাইয়ের বিষয়টা এবার আসি, যে এখানে চরমোনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চরমোনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে। চরমোনাইয়ের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল এবং 11 দল শব্দের উচ্চারণ করা হয়েছে, মানে চরমোনাই সহই জোট ঘোষণা হয়েছে। এখন চরমোনাই থাকবে কি থাকবে না, দ্যাট ইজ কোশ্চেন। দেখেন, এখানে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে পড়েছে চরমোনাই। এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চরমোনাই আছে বলে আমি মনে করি না। যদি বের হতে চায় তাহলে পুরে সারখার হয়ে যাবে। জামাত জোটের নূরের তাজাল্লিতে চরমোনাই সারখার হয়ে যাবে। কিভাবে? চরমোনাই যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে 3টে বলে যে আমরা এই জোটে নাই, আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি, আমাদের পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত প্যাচ কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে আমরা 50টা সিটের সমঝোতায়, আর বাকিগুলোতে, বা তারা 70টা বল রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, মানে ওপেন থাকবো। কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ, এটা আমি অনেক আগে থেকে বলে আসি। তো এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলিউটলি চরমোনাইকে নিতে হবে। কারণ জামাতের সাথে চরমোনাই বাদে সবাই এসেছে, সবাই আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফর্মালি। এর মানে চরমোনাই যদি বের হয় শুধু একা বের হতে হবে, মামুনুল হক থেকে শুরু করে কেউ কিন্তু চরমোনাইয়ের সাথে নাই। চরমোনাই আসল ধরাটা এখানে খেয়েছে, ফাঁদে পড়েছে। যদি মামুনুল হককে সাথে নিয়ে বের হতে পারতো একটা কথা ছিল। এখন কাকে নিয়ে কি জোট করবে? ওই যে গাজী আতাউর রহমান বলেছিল যে আলাদা জোট করবো, কি আলাদা জোট করবে, কাকে নিয়ে জোট করবে? নাই তো কেউ, সবাই তো জামাতের সাথে আছে, বিএনপির সাথে যাবে, ইটস ইম্পসিবল। তো দর্শক, এখন চরমোনাই এই জোট মেনে নিতে বাধ্য হবে। আর যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায়ে ইতিহাসে ভিলেন হতে হবে। সেই ইতিহাস ভাঙার দায়ে একবার ভিলেন হয়েছিল চরমোনাই। এবার তখনকার ইতিহাস কি, এটা তো আর অনলাইন ডকুমেন্ট নাই, ভিডিও নাই, এই প্রজন্ম জানে না, বা ইতিহাস বা ওগুলো এখন প্রাসঙ্গিক না। আর এখন চরমোনাই কি করেছে, কি কে জোট ভেঙেছে, এটা সবকিছু ভিডিও প্রমাণ আছে। এটা কিয়ামত পর্যন্ত এটা অস্বীকার করা যাবে না। যেমন এই জোটে চরমোনাইয়ের জন্য চেয়ার খালি ছিল, একদম নাম লেখা চেয়ার খালি ছিল, এবং জোটের শিরোনামে চরমোনাই সহ 11 দল বলা হয়েছে এবং তাদের জন্য 50টা রাখা হয়েছে, সব ঠিক আছে। এখানে তো গোল জামাত অলরেডি দিয়ে দিয়েছে। এখন যদি চরমোনাই না থাকে তাহলে কি দাঁড়াবে, যে সবাই আছে চরমোনাই নেই। চরমোনাইকে দেওয়া সত্ত্বেও, জামাত সর্বোচ্চ উদারতা দেখানো সত্ত্বেও, যেখানে বাস্তবিক পক্ষে তারা পায় ভোটের রেশিওতে জরিপ অনুযায়ী 14টা, সেখানে তাদেরকে 50টা দেওয়া হয়েছে, তারপরেও তারা থাকেনি। যদি এরকম হয় তাহলে মানুষ তাদেরকে থুতু দিবে, তারা সমাজে মুখ দেখানোর মতো সুযোগ পাবে না, লজ্জায় রাস্তায় বের হতে পারবে না, ইসলামপন্থীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব জামাতের সাথে 10 দল থাকা, চরমোনাইয়ের জন্য 50টা আসন বরাদ্দ রাখা, সংবাদ সম্মেলনের চেয়ার খালি রাখা, চরমোনাই আসবে, এই জন্য প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করা, সবগুলোর মধ্য দিয়ে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে আটকা পড়েছে চরমোনাই। তাদের আর কিচ্ছু করার নেই। আমি বিশ্বাস করি তারা আগামীকাল একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কিছু মান সম্মান রক্ষা করে এই জোটের প্রতি একাত্মতা ঘোষণা করবে, নাটকীয়তার অবসান হয়তো বা ঘটবে। তবে আমি আশাবাদী যে জোট টিকবে। তাদের অভিমানও রক্ষা করলো, জোটও টিকলো, সবগুলোই রক্ষা পাবে। এবং জোট টিকলে আমরা চরমোনাই যতটুকু সমালোচনা করছি বা তারা যতটুকু করছে, এগুলো সব ওভারকাম হয়ে এক মহা ঐক্য কায়েম হবে এবং জামাত চরমোনাই জোট ক্ষমতা আসবে। 11 দলীয় জোট আর 11 দল নাই, এখন 10 দল হয়েছে। একটু আগে এই 10টা দল মিটিং এ বসেছে, সেখানে জামাতের আমির শফিকুর রহমান এবং নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্যরা ছিলেন, মামুনুল হক ছিলেন। কিন্তু শুধু ওই ইসলামী আন্দোলন ছিলেন না, এবং সেখানের যে পীর, সেই পীরের পক্ষ থেকে কোনো কেউ অংশগ্রহণ করেনি। এবং এই হচ্ছে গিয়ে সর্বশেষ আপডেট।
আমি ভিডিও বানানোর পর এডিট করতে সময় লাগে, এর ভিতর যদি কোনো নতুন আপডেট আসে থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন না। তো যাই হোক, এখন আমি আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে কেন এই ইসলামী আন্দোলন জোট ছেড়ে বেরিয়ে গেল। আসলে দোষটা কার, জামাত ইসলামের নাকি ইসলামী আন্দোলনের, এবং এর পিছনে আসলে রাজনৈতিক এবং কৌশলগত কোনো প্রভাব কাজ করেছে কিনা। দেখুন, ইসলামী ভোটগুলো যাতে একটা বাক্সে আসে এই জন্যই কিন্তু প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন এই ইসলামী আন্দোলনই প্রথম, এবং তারা বিভিন্ন ইসলামী দলকে আমন্ত্রণ জানান এবং একটা পর্যায়ে সেখানে জামাত ইসলামও আসে। সুতরাং এই ইসলামী আন্দোলন মনে করেছে যে যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি, সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব এবং এটা হবে ইসলামী জোট। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, নিজামী ইসলাম সহ বিভিন্ন পার্টি থাকবে। তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড় দল, কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া। কারণ জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে এর আগে, কূটনৈতিক সমঝোতা, যেটা আর সিক্রেট কিছু নাই। কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশেই একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয়। প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে, এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি, বা বেশি দিন টিকে নাই। পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে তারই নিয়োগ দেওয়া সেনাপ্রধান, যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট, এবং মুরসি কারাগারে মারা যায়। খুব নিদারুণ কাহিনী আর কি। এবং তারপরে আবার এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কূটনীতিকদের সঙ্গে, পশ্চিমাদের সঙ্গে, তারা লোগো চেঞ্জ করেছে এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না। তো এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জামাত কনভিন্স করে সফল হয়েছে। নাগরিক পার্টি যদি আসে তাহলে জামাতের হাতকে শক্তিশালী করে, কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা 7% থেকে 8% ভোট আছে এবং তারা জুলাই যোদ্ধা, তাদের নেতৃত্বেই এই জুলাই বিপ্লবটা হয়েছে। কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখনই আসলে ইসলামী আন্দোলন বেঁকে বসলো। কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে, আমাদের সঙ্গে আলোচনা করে নাই। এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা, যেটা জামাত ইসলাম রাজি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব, এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা করেনি। এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে, কিন্তু তারা অবহেলার পাত্র না, কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল। তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই, এটা তারা মনে করতেছে। এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন? দেখুন, চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করতে শুরু থেকেই, এভাবে বিএনপি আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না। কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল, একসঙ্গে সরকারও চালিয়েছে। আমি লন্ডনে দেখেছি ভাই, যা জামাত তাই বিএনপি, যা বিএনপি তাই জামাত, একসঙ্গে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন ছিল না, সবাই এক ছিল। এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুইটা দুই যোগ করে, এই কারণে চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না। চক্র লজ্জাও তো আছে ভাই। আর তাছাড়া এই চরমনের পীর বিএনপি আক্রমণ করে, সে সত্য বিএনপি লোক চাঁদাবাজি করে, এটা তো মিথ্যা না, বাট যেভাবে আক্রমণ করে, এই গত 15 বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে বেশি চাঁদাবাজি করতো, এতে বেশি অন্যায় করতো। তখন তো চরমনের কিছু বলে নাই, তখন তো চুপচাপ ছিল। তখন বলছিল শেখ মুজিবুর রহমানের পীরের বংশধর, তারা ইরান থেকে আসছে। তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও 71 সালের অন্যায়ের জন্য। আর হেফাজত ইসলাম যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিল, যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো, তাকে দিল কওমি জননী উপাধি, সেই উপাধি এখন প্রত্যাহার করেছে, তার জন্য ক্ষমা চেয়েছে। জানি তো শুধু জামাত ক্ষমা চাইলেই হবে, হেফাজতকে ক্ষমা চাওয়া লাগবে না? এই হেফাজতের আমির বলতেছে যে এই ইসলামী জোট নাকি শরীয়ত সম্মত না। আপনাকে কে বলেছে এগুলি বলতে? আপনি কি বিবি দাঁড়িয়ে করতেছেন এই বুড়া বয়সে? এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা। তো আসলে ইসলামিক সব ভোট এক বাক্সে করার যে উদ্যোগ, সেটা এবার ব্যর্থ হয়ে গেল। এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না। ওই যে কথায় আছে, একজন বাঙালি একাই 100, বাট 100 বাঙালি কখনোই এক হতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা আবার প্রমাণ হলো যে এই জোটটা ভেঙে গেল। অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনা ছিল। আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে 170টির বেশি আসন না পায়, কারণ বেশি আসন পেলে একটা অহংকার চলে আসে, শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে চায়। এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক, বিএনপি জামাত সবই আমার দল, ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল, কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই। কিন্তু এই চরমনের পীরের কারণে এটা হলো না। গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, তারা শেষ পর্যন্ত 80টা আসনের নিচে বসবেই না, কোনো মতেই তারা রাজি। গতকালকে জামাত ইসলামের সংবাদ সম্মেলনের কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো, কিন্তু হঠাৎ করে মামুনুল হক ফোন করেন, মাওলানা মামুনুল হক, যে আমি একটু শেষবারের মতো চেষ্টা করে দেখি। তিনি আবার এই গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠক। তো ইসলামী আন্দোলনের সমস্যা হচ্ছে কি, মানে বড় ভাই যে মুফতি ফয়জুল করিম, উনি মোটামুটি শান্ত ভদ্র, উনি শুনেন, কিন্তু ছোট ভাই যে মুফতি রেজাউল করিম, উনি কিছু শুনতে চান না, বুঝতে চান না। উনি মনে করেন যে ওনাদেরকে অবহেলা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% ভোট মাত্র, এটা ওনারা মানতে রাজি না। ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট 30 থেকে 35%, জরিপ ইচ্ছা করে কমায় বলে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি। এখন দেখুন, জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে, ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সেই অ্যাঙ্গেলে চিন্তা করে, এবং তারা এই জন্যই মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে। লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল ওলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে নারী প্রতিনিধি আছে। এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায় এবং তারা সেটাই করেছে। এবং এগুলো ইসলামী আন্দোলনের পছন্দ না। তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইসলামী দলগুলো আমাদের কথা শুনবে, আমরা ক্ষমতায় আসবো, দেশে শরিয়া আইন কায়েম করবো। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই শরিয়া আইনের জন্য উপযুক্ত না ওই ধরনের পরিবেশও বাংলাদেশে নেই। এটা কিন্তু বুঝতে হবে।
কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না, চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো একটা অভ্যুত্থান হয়ে যাবে। ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না, ধর্ম পালন করার জিনিস। জামাত শেষ মতো বলেছিল যে দেখো, এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কেউই খুশি না, মামুনুল্লাহ খুশি না, জামাত ইসলাম নিজেও খুশি না, কারণ অনেকে অনেক আসন পায়নি। এনসিপি তো খুবই রাগ, কারণ এনসিপি এই জামাত জোটের যুদ্ধে কিন্তু তাদের বিরাট প্রভাবিত হয়েছে। এনসিপি দলটা ভেঙে গিয়েছে, সেখানে যে নারীরা ছিল যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে, তারা ভাইদেরকে আগলে রেখেছে, সেই নারীরাও কিন্তু এনসিপি ত্যাগ করেছে। এনসিপি বড় ক্ষতি হয়েছে। সুতরাং সবাই কিন্তু স্যাক্রিফাইস করেছে এবং সবাই কিন্তু খুশি না, সবাই আরো বেশি আসন চেয়েছে। বাট আসন তো 300টা। ইসলামী আন্দোলন বলেছে যে তোমাদেরকে আমরা 45টা আসন দিব, যেখানে এনসিপি কে দিয়েছি 30টা, তোমাদেরকে 45টা আরো কয়েকটা আসনে তোমরা তোমাদের প্রার্থী উইথড্র করো না, তারা পর্যন্ত করুক, আমরা করি তোমরা করো, ওইভাবে। তাও তারা রাজি। তারা বলতেছে না 80টা আসন কনফার্ম না করলে আমরা বসবই না। এখন সমস্যা হচ্ছে যখন আপনি জানেন যে আপনার জমির দাম হচ্ছে সাপোজ 1 লাখ টাকা, আপনি মূলামূলি করতে পারেন যে 1.5 লাখ টাকা বলতে পারেন, সর্বোচ্চ 2 লাখ টাকা বলতে পারেন, তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করলেন। যদি আপনার বিক্রির আগ্রহ থাকে, কিন্তু আপনার জমির দাম 1 লাখ টাকা আপনি জানেন, কিন্তু আপনি বললেন আমার জমির দাম 20 লাখ টাকা, তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই, আপনি আসলে জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন। এখন এই ইসলামী আন্দোলনে যেখানে 1-1.5% ভোট সমস্ত বাংলাদেশে, তারা যখন 80টা আসন চায়, যাদের একজন এমপি কখনো হয়নি, তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে। এবং দর্শক, এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে, আমেরিকা বা অন্যান্য জায়গায়, তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না। এবং সেই সঙ্গে আওয়ামী লীগও আছে। আমি দেখলাম যে আওয়ামী লীগের নেত্রী বলতেছে ভিডিওতে যে ভাইরা আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন কেন আমি এসেছি বিএনপিতে। ভাইয়েরা, যদি আপনারা বিএনপিতে ভোট দেন, ধানের শীষে ভোট দেন, তাহলে 2 বছর পরে হোক 5 বছর পরে হোক আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কিন্তু ভাইয়েরা, যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না। এগুলো বলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রেজাউল করিম উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় রয়ের খপ্পরে পড়েছেন, যাকে আমরা গত 15 বছরে কোনো আন্দোলন করতে দেখিনি, আন্দোলনের মাঠে দেখিনি, বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি নির্বাচন অংশগ্রহণ করে তিনি সেই আওয়ামী সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাভাবে আক্রমণ করতেছেন। করা ভাষায় করেন, আপনি করার আপনার অধিকার আছে। কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন, আপনি কটা আসন পাবেন? চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প সরে সিটি আছে, এবং একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না। জামাতেরও এরকম একটা সেটা না, একমাত্র বিএনপি আছে যোগ্যতা। কিন্তু সেই আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলেন, তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন? কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র, আমি মনে করি। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এটা তো সত্য। যেসব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক, এটা তারা চায় না, এবং চায় না বলেই তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে। এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানে পার্লামেন্টে ওই দাড়ি টুপিওয়ালা বসে, এখন বাংলাদেশের ওই পার্লামেন্টে দাড়ি টুপি যুবকরা বসে থাকবে। এটা অনেকে পছন্দ নাও করতে পারে, এবং যদি নাও করে তারা তো বসে থাকবে না, তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরানোর চেষ্টা করবে। এবং সেই ফাঁদেই পা দিয়েছে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম বলে আমি মনে করি। কারণ এছাড়া এত সুন্দর একটা জোট, এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না ইসলামী আন্দোলন। এখন সমস্যা কি দেখেন, জামাত ইসলাম নাকি 24টা আসনের প্রার্থী দেয় নাই। আমি আগে মনে ছিল 12টা, এখন শুনি 24টা আসনের প্রার্থী দেয় নাই, কারণ তারা মনে করেছিল যে এখানে ইসলামী আন্দোলনের তো কনফার্ম আসন, এখানে প্রার্থী দেওয়ার লাভ কি? হ্যাঁ, সেই 24টা আসন কিন্তু জামাতের কম, প্রার্থী দেয় নাই, তারা ভুল করেছে এই জায়গায়। আর ইসলামী আন্দোলন যদি জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করে, ইসলামী আন্দোলনে কিন্তু 274টা আসনে কিন্তু হাত পাখা মার্কার প্রার্থী আছে, যারা এই জামাত ইসলামের ভোটে ভাগ বসাবে। তার মানে হচ্ছে বিএনপির বিরুদ্ধে জামাত ইসলামের যে ইসলামিক ভোটগুলো তারা পাওয়ার কথা, সেটা আরো কম পাবে এবং বিএনপির অবস্থানকে একটু হলেও শক্তিশালী করবে। এবং এটাই কিন্তু চায় কিছু গোষ্ঠী, যারা চায় না ইসলামিক দল ক্ষমতায় আসুক, এবং সেই গোষ্ঠীর পাতা ফাঁদে এবং প্রলোভনে এই মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম